জনাব ভাইয়া, আমি যেহেতু আপনি এই জুলাই আন্দোলন থেকে শুরু করে মানে 1 বছর আগে যে আন্দোলনটা একটা পরিণতি পেয়েছে সেটা থেকে শুরু করে সরকারে থাকার কারণে আপনি অনেক বিষয়ে কালের সাক্ষী, সেজন্য আপনাকে একটু শুরু থেকে একটু শুরু করতে চাই। জনাব আসিফ মাসুদ, আপনি কি করে উপদেষ্টা হলেন? মানে আমি প্রশ্নটা এরকম করে করি, আপনার নাম উপদেষ্টা হিসাবে কে প্রস্তাব করলো বা কিভাবে আপনি উপদেষ্টা পরিষদে গেলেন? 5 আগস্টের পর যখন সরকার গঠন প্রক্রিয়া চলছিল, 5 থেকে 8 আগস্ট এই সময়টাতে, 5 আগস্টে আমরা সবাই একটা জায়গায় তো একমত ছিলাম যে প্রধান উপদেষ্টা হবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। কিন্তু বাকিদের বিষয়টা ঠিক ছিল না। তবে আমাদের কিংবা তখনকার যারা সমন্বয়ক সবার একটা এক্সপিরিয়েন্স হচ্ছে, দেখা গেছে আমাদের 69-এর গণ অভ্যুত্থানে ছাত্রদের অবদান আছে, 90-এর গণ অভ্যুত্থানে ছাত্রদের গুরুত্বপূর্ণ অবদান আছে, তারা জীবন দিয়েছে। কিন্তু পরবর্তীতে দেশ গঠন প্রক্রিয়ায় বা সেটাতে ছাত্রদের অংশীদারিত্ব না থাকার কারণে দেখা গেছে যে ছাত্রদের ভাগ্যের আসলে কোনো পরিবর্তন হয় নাই। আর একটা বিষয় ছিল, সেটা হচ্ছে গণঅভ্যুত্থানের পরে আমরা যখন উপদেষ্টাদের তালিকা নিজেরাও করছিলাম, আরো বিভিন্ন জায়গা থেকে স্টেক হোল্ডারদের থেকে নিচ্ছিলাম তালিকা, তো দেখে আমাদেরও অতটা শিওর হতে পারছিলাম না, কারণ আমরা তো তাদেরকে ব্যক্তিগতভাবে চিনতাম না। আমরা হয়তো টিভিতে দেখেছি বা অনেককে দেখিও না, শিওর হতে পারছিলাম না যে তারা কতটুকু গণঅভ্যুত্থানকে ধারণ করে কাজ করবে। তো সেই জায়গা থেকে আমার যতদূর মনে পড়ে 6 কি 7 আগস্ট টিএসসি তে আমাদের 158 জন সমন্বয়ক সহ আরো যারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল তাদের নিয়ে একটা বৈঠক ছিল। তো ওই বৈঠকেই মোটামুটি সবাই প্রস্তাব করে যে আমাদের মধ্য থেকে ছাত্রদের মধ্য থেকে উপদেষ্টা পরিষদে যাওয়া উচিত। এবং সেখানে যদিও বাকি স্টেক হোল্ডারদের থেকে, যেমন তখন সেনাবাহিনী একটা স্টেক হোল্ডার ছিল, তারপরে রাজনৈতিক দলগুলো স্টেক হোল্ডার ছিল, তো উপদেষ্টা পরিষদে যাওয়া উচিত। তো সব দিক থেকে ইয়ে হচ্ছিল যে দুইজন গেলে, তারপরে সেখানেই সবাই মিলে সিদ্ধান্ত নেয় যে নাহিদ ভাই এবং আমি উপদেষ্টা পরিষদে যাব প্রাথমিকভাবে। পরবর্তীতে তো মাহফুজ ভাই মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হন এবং পরবর্তীতে উপদেষ্টা হন। সেটা কি 158 জন সমন্বয়ক যারা ছিলেন তারা নাম প্রস্তাব করে সেটা ঠিক করেছেন? মানে সেটা কি কোনো ভোটাভুটির মাধ্যমে? হ্যাঁ, সমন্বয়কদের মধ্যে যারা উপস্থিত ছিলেন সবার মোটামুটি ঐকমত্যের ভিত্তিতে আমরা চাই। ওকে, উপদেষ্টাদের তালিকার কথা আপনি বলছিলেন, সেই উপদেষ্টাদের তালিকা কার কার কাছ থেকে আসছিল? আপনারা মানে এই কারা উপদেষ্টা হবেন সেই সিদ্ধান্ত কি আপনারাই নিচ্ছিলেন? মানে যারা আমরা একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে গিয়েছি। সে সময়টায় আমরা একটা লিয়াজু কমিটি করেছি, আপনি যদি মনে করতে পারেন। ওই সেটার লিড দিচ্ছিলেন আমাদের বর্তমান উপদেষ্টা মাহফুজ আলম এবং আরো 4-5 জন যারা বিভিন্ন সোসাইটির বিভিন্ন সেক্টরের সাথে বিভিন্নভাবে সম্পৃক্ত ছাত্রদের মধ্য থেকেই। তো ওনারা মিলেই বিভিন্ন স্টেক হোল্ডারের সাথে, যেমন বিএনপির সাথে আলোচনা হয়েছে উপদেষ্টা পরিষদ নিয়ে। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার একটা লিস্ট পাঠিয়েছিলেন আমাদের কাছে, সেখান থেকে ইনক্লুড হয়েছে, স্যার নিজে অনেক ইনক্লুড করেছেন। তো সবকিছু মিলিয়ে একটা উপদেষ্টা পরিষদ প্রাথমিকভাবে গঠিত হয়েছিল। পরবর্তী বিভিন্ন সময় সেটা আরো বর্ধিত হয়েছে। তার মানে হচ্ছে যে আপনারা বিএনপির একটা লিস্ট, জামাতের একটা লিস্ট, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা লিস্ট, সবগুলি নিয়েই মোটামুটি ভাবে আমরা যেটা আপনাদের কাছ থেকে জানতে পেরেছি বিভিন্ন সময়, বা উপদেষ্টারা বলেছেন যে একটা সবগুলি নামের মধ্যে থেকে যে নামটা কমন বা যে নামটা নিয়ে বিতর্ক সবটা কম, এরকম নামগুলি আপনারা খুঁজছিলেন। ফাইনালি আপনারা যে উপদেষ্টা পরিষদটা পান, সেই উপদেষ্টা পরিষদটা যে সময় আপনি শপথ নিলেন, যাদেরকে দেখলেন বা তাদের নাম শুনলেন, সেটা নিয়ে আপনারা মোটামুটি সন্তুষ্ট ছিলেন সেই সময়? এখন পর্যন্ত আসলে সত্যি কথা বলতে গেলে সেই উপদেষ্টা পরিষদের 50-60% মানুষকে আমরা চিনি, আর এবারে অনেকে হয়তো আমরা চিনিও না। কিন্তু ঐকমত্যের ভিত্তিতে বা আমরা সোশ্যাল মিডিয়া কিংবা গুগল ঘেটে দেখেছি যে তাদের প্রোফাইল কিরকম। যেমন এমন অনেকের নাম আসছে যাদের প্রোফাইল বা ব্যাকগ্রাউন্ড একটু প্রবলেমেটিক, তো আমরা বিভিন্ন জন থেকে খোঁজ নিয়ে তাদের নাম বাদও দিতে হয়েছে। আবার এমন নাম আসছে যেটা হয়তো বিএনপির পছন্দ হয় বা খুবই রিজিড পজিশন ছিল, সেটাও বাদ দেওয়া হয়েছে। তো এইভাবে একটা সর্বজন গ্রহণযোগ্য একটা উপদেষ্টা পরিষদ বানানোটাই, যাতে করে সবার একটা ইয়ে থাকে, এটাই ছিল উদ্দেশ্য। এবং শেষ পর্যন্ত সেটা হয়েছে। মূলত এটা কোঅর্ডিনেট করেছিল মাহফুজ ভাই, যে লিয়াজু কমিটি হয়েছিল তারাই। কারণ আমাদেরকে আবার অনেকগুলো যারা নেতৃত্বে ছিলেন তাদের অনেকগুলো দিকে আসলে মেনটেন করতে হচ্ছিল। তো আমরা দেখেছি, আমরা অবগত ছিলাম, বাট পুরো জিনিসটা প্রক্রিয়াটা মাহফুজ ভাই সহ করছিলাম। ওকে, একটু
মানে যেহেতু ওইখান থেকে শুরু করলাম, একটু আর্মি নিয়ে কথা বলি। আপনি জানেন যে আওয়ামী লীগের যারা আছেন তারা সবাই মনে করেন, অনেকেই মনে করেন যে এটা আপনাদের ক্রেডিট না। না, আওয়ামী লীগের সবাই মনে করেন মোটামুটি এটা আপনাদের ক্রেডিট না, দেশের লোকজন কোনো আন্দোলনের মধ্যে কোনো অংশগ্রহণ করে না, এটা দেশি বিদেশি ষড়যন্ত্র এক। আর দ্বিতীয় হচ্ছে সেনাবাহিনী বন্দুকের নল উল্টা দিকে ঘুরিয়ে দিয়েছিল বলে তাদের পতন হওয়া সম্ভব হয়েছে। এবং বিশেষ করে সেনাপ্রধানকে তারা দায়ী করেন যে সেনাপ্রধানের বেইমানির কারণেই, কোট আনকোট বেইমানির কারণেই আসলে তাকে দেশ ছেড়ে চলে যেতে হয়েছে বা আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। কিন্তু সেই সেনা প্রধানের ব্যাপারে আপনার বক্তব্য, যেমন আপনি বলেছিলেন যে বুকে পাথর জমা রেখে তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসকে আসতে বলেছিলেন, বা সেনা প্রধান ওয়াকার সাহেবকে সরানোর ক্ষেত্রে আপনাদের সাবেক সহযোদ্ধা বর্তমানে এনসিপির নেতা জনাব হাসনাত আব্দুল্লাহর কিছু কথা, সেই সবগুলি বিষয় আপনার সাথে সেনাবাহিনীর সম্পর্ক বা সরকারের সাথে সেনাবাহিনীর সম্পর্ক খারাপ করেছে কিনা, বা সরকারের সাথে সেনাবাহিনীর সম্পর্ক আলাদা কোনো কিছু কিনা, নাকি সেনাবাহিনী একটা ডিসিপ্লিন, মানে এটাই তো আপনার কাছে একটু জানতে চাই। বিশেষ করে আপনার বক্তব্যের পরে এটা এরকম মনে হয়েছে কিনা ডক্টর মোহাম্মদ ইউনূস হয়তো সেনাপ্রধানকে এখন থেকে খারাপ ভাবতে শুরু করলেন যে উনি যেহেতু আমাকে জানি না তাহলে আমিও ওনাকে চাই না, ব্যাপারটা এরকম হয়েছে কিনা? সেনাবাহিনীর সাথে সরকারের কিংবা আমাদের তো কোনো বিরোধ নেই সেনাবাহিনীর সাথে, বরং আমরা মনে করি যে 5ই আগস্টের এবং এর পূর্ববর্তী গণঅভ্যুত্থানের সময়টাতে জুনিয়র অফিসার সহ যারা আছেন তাদের একটা চাপ ছিল যে তারা কোনোভাবেই গুলি করবেন না। সেটা বিভিন্ন মাধ্যমে আমরা দেখেছি, দলবহলের মিটিং এর ইনফরমেশন লিক হয়েছে, সেখানে আমরা দেখেছি। তো তাদের এই অবদানকে অবশ্যই আমরা স্বীকার করি। তবে কিছু একটা জায়গায় আমার মনে হয় যে জায়গাটায় কনফ্লিক্ট সেটা হচ্ছে আওয়ামী লীগের প্রশ্নে, যেটা আমাদের যেই সরকার গঠনের উদ্দেশ্যে 6 তারিখ বঙ্গভবনে যে বৈঠক হয় তিন বাহিনী প্রধান এবং রাষ্ট্রপতির সাথে, সে সময়কার আমি আগে একটু বলে নিই, কারণ এর আগে যখন কথা বলছি সবাই অনেকে বলতেছিল যে আমার শপথ ভঙ্গ হয়েছে। আমার শপথ গ্রহণ হয়েছে 8ই আগস্ট। 8ই আগস্টের পূর্বের যে কোনো সময়কার বক্তব্য আমার শপথের মধ্যে ইনক্লুডেড হবে না। 8ই আগস্টের পরবর্তী যদি কোনো আমি রাষ্ট্রীয় গোপন তথ্য পাবলিক করি তার সেক্ষেত্রে আমার শপথ ভঙ্গ হতে পারে। তো গোপনীয়তা শপথ ভঙ্গ হওয়ার বিষয়টা আমাকে বলেছে। তো সেই মিটিংটা ছিল 6ই আগস্ট, সরকার গঠন প্রক্রিয়া আমরা যখন ইয়াতে আলোচনা করি। তো সেখানেই এটা আমি আমার আগের বক্তব্য বলেছি যে সেখানেই কথাটা এসেছিল যে সেনাপ্রধান বলেছিলেন যে দেশের 30-40% মানুষ তো আওয়ামী লীগকে সাপোর্ট করে। তো যে অন্তর্বর্তীকালীন সরকার আসবে সেটা তো সবার কাছে গ্রহণযোগ্য হইতে হবে। তো আওয়ামী লীগের সেই 30-40% মানুষ তো ডক্টর মোহাম্মদ ইউনূসকে হেট করে। তো এটা নিয়ে আমাদের 3-4 ঘন্টার মতো প্রায় এই টপিক সহ আরো প্রাসঙ্গিক অন্যান্য টপিক ছিল, বাট এটাই ছিল মূল টপিক। 4 ঘন্টার মতো সম্ভবত বৈঠক হয়েছিল। সেখানে আমরা 4 জন ছিলাম। বাইরে ছিলেন তখন আসিফ নজরুল স্যার ছিলেন, তানজিমউদ্দিন স্যার ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের, আরো সমন্বয়করা ছিলেন। ভেতরে আমরা 4 জন ছিলাম, আমি, নাসিরউদ্দিন পাটোয়ারি ভাই, মাহফুজ আলম ভাই আর নাহিদ ইসলাম। তো তখন মূল আলোচনার বিষয়বস্তু ছিল এটাই। এবং আমি তো আমার আগের সাক্ষাৎকারে বলেছি যে, এবং আমি এটা নিজের থেকে বানিয়ে বলিনি যে বুকে পাথর চাপা দিয়ে মেনে নিলাম, এটা আমি ওনার বক্তব্যকে কোট করেছি। এবং এই বিষয়ে আমার জানা মতে কোনো রিবাটাল বা এরকম কিছু তো আসে নাই। তো সেই জায়গা থেকে আমার জায়গা থেকে আমার মনে হয়েছে যে আওয়ামী লীগের প্রতি সিম্প্যাথি থাকাটা এবং আওয়ামী লীগকে ফিরে আনার কিংবা নানা, যেমন এখন একটা কথা শুনতে পাওয়া যায় যে জাতীয় পার্টিকে প্রধান বিরোধী দল করার জন্য একটা তোড়জোড় চলতেছে। এই যে মেকানিজম করে যে মানুষের ম্যান্ডেট কে ইয়ে করা, ম্যানিপুলেট করার একটা প্রক্রিয়া। এবং এই যে আমি যতদূর জানি যে যারা দামি এমপি ছিল, তারপর আওয়ামী লীগের যারা সাপোজ যাদের ইমেজ অতটা খারাপ না, তাদেরকে জাতীয় পার্টি থেকে ইলেকশন করানোর একটা পরিকল্পনা চলছে। এই ধরনের উদ্যোগ বা এই ধরনের বিষয়গুলোর কারণে কিন্তু আমি ব্যক্তিগতভাবে এবং সরকারেরও বিভিন্ন অংশ এই বিষয়টা নিয়ে হয়তো স্কেপটিক্যাল থাকতে পারে। এবং সেটা কতটুকু আসলে
যেটা বলছেন যে স্যারের সাথে সম্পর্ক খারাপ, এটা আমি কখনো দেখিনি। স্যার সবসময় সবাইকে ওন করে সবাইকে সাথে নিয়ে আসলে কাজ করতে চান। এবং মূলত 5ই আগস্টের পরে, এত বড় একটা অভ্যুত্থান বিপ্লবের পরে বাংলাদেশে যে পরিস্থিতি খারাপের দিকে যায় নাই, দেশটা যে একটা গৃহযুদ্ধের দিকে যায় নাই, বরং আস্তে আস্তে স্টেবিলিটির দিকে আসছে, এটা মূলত স্যারের এই সবাইকে অ্যাকোমোডেট করে কাজ করার মানসিকতার কারণেই সম্ভব হয়েছে। উম, আমি এই জায়গাটায় যদি আপনাকে একটু বলি, যে কারণ এগুলি খুবই গুরুত্বপূর্ণ প্রসঙ্গ। তা হচ্ছে এরকম যে ধরেন আপনি বলছিলেন যে মেকানিজম করে কোনো কিছুর একটা ম্যান্ডেট আদায় করা, যেমন আপনি এখন জাতীয় পার্টির কথা বললেন যে জাতীয় পার্টিকে প্রধান বিরোধী দল বানানোর একটা মেকানিজমের কথা শোনা যাচ্ছে। আমরা কিন্তু বিভিন্নভাবে শুনতে পাচ্ছি যে সরকারের ভিতরে আরেকটা সরকার আছে। আমরা এরকমও শুনতে পাচ্ছি যে গোয়েন্দা সংস্থাগুলি যারা শেখ হাসিনার সময় অ্যাক্টিভ ছিলেন তারা এখনো অ্যাক্টিভ আছেন, বিশেষ করে ডিজিএফআই এর কথা বলা হয়। কিন্তু আমরা তো দেখি ডিজিএফআই তো সরকার প্রধানকে রিপোর্ট করে, সেনা প্রধানকে না। মানে ডক্টর মোহাম্মদ ইউনূসের আন্ডারে ডিজিএফআই। তাহলে এই ব্যাপারটা আসলে কেমন? মানে যদি কেউ মেকানিজমটা করে থাকেন, এটা কি আপনারা সরকার থেকে করছেন, নাকি সামরিক বাহিনী বা অন্য কোনো একটা সরকার যাদের আমরা চিনি না তারা করতেছেন? আপনি কি এটা একটু এখন কারণ অন পেপার তো অনেক কিছুই থাকে, কিন্তু বাস্তব প্রয়োগের ক্ষেত্রে সেটার বাস্তবায়ন বা সেটার প্রক্রিয়াটা অনেক সময় অনেক ভিন্ন রকম হয়ে যায়। আসলে 5ই আগস্টের পরে এখানে শেখ হাসিনা থাকা অবস্থায় যেমন ক্ষমতার কেন্দ্র ছিল শেখ হাসিনা এবং আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে, 5ই আগস্টের পরে তো ক্ষমতার কেন্দ্রগুলো অনেক অনেক দিকে ভাগ হয়ে গেছে। এখন তো সরকার একমাত্র ক্ষমতার কেন্দ্র না, যেটা আমি মনে করি যে এই ঘটনার প্রবাহে অনেকের অনেক ভুল ছিল। এবং সেই ভুলগুলোর জন্যই দেখা গেছে যে এই ক্ষমতার এই কেন্দ্র বিভাজিত হয়েছে। রাজনৈতিক দলগুলো একটা এখন ক্ষমতার কেন্দ্রে আছে, কারণ হচ্ছে সরকারের যে কোনো পলিসি ডিসিশন, বিগ ডিসিশন রাজনৈতিক দলগুলোকে ছাড়া নেওয়া যাচ্ছে না, তাদের সাথে বোঝাপড়ার ভিত্তিতে, ঐকমত্যের ভিত্তিতে নিতে হচ্ছে। এখানে মিলিটারি একটা ক্ষমতার কেন্দ্র হয়ে উঠেছে 5ই আগস্টের পরে, যেটা 5ই আগস্টে আমাদের রাজনৈতিক দলগুলো সেই ম্যান্ডেটটা ক্যান্টনমেন্টে গিয়ে দিয়েছেন বলে আমি মনে করি। এবং আহ, এই আহ, এই কমপ্লেক্স সিচুয়েশনের কারণে, যে এই যে অন পেপার যেরকম আছে যে ডিজিএফআই প্রধান উপদেষ্টাকে রিপোর্ট করবে, কিংবা যেটা যেভাবে চলা উচিত অন পেপার সেটা সেভাবে তার আসলে চলছে না। তো এই সবকিছু মিলে সরকারের ভিতরে, একটা সরকার না, সরকারের ভিতরে এটা সব সরকারের ভিতরেই থাকে, নানা ধরনের মানুষ থাকে। একটা পলিটিক্যাল গভর্নমেন্ট আসলেও তো আমরা বলি যে এখানে ভারতপন্থীরা আছে, এখানে পাকিস্তানপন্থীরা আছে, এখানে অমুক হচ্ছে আমেরিকাপন্থী। তো এই সরকারটা তো আসলে কোনো ইউনিফাইড জিনিস না, এটা তো এক জায়গা থেকে আসে না। এই সরকারের যদি 20 জন লোক থেকে 20 জন লোক 20টা জায়গা থেকে আসছে, তো সেই জায়গা থেকে ওই ক্ষমতার কেন্দ্রটা আসলে এক জায়গায় না, সেটা বিভিন্ন ইয়া থেকে মোবিলাইজ হয়। তো অন পেপার যেটা যেভাবে আছে সেটা সেভাবে চলা একটু মুশকিল এই সময়। আহ, আমার মনে হয় যে আপনি অনেকগুলি গুরুত্বপূর্ণ বিষয় আসলে যতটুকু আপনার পক্ষে বলা সম্ভব একটি সাংবিধানিক পদে থেকে সেরকমই আপনি বলছেন। কিন্তু আমাদের জন্য যদি একটু আপনি প্রশ্ন করতেন, যেমন রাজনৈতিক দলগুলোকে এখন আপনি ক্ষমতার কেন্দ্র বলতেছেন, সরকার অনেকগুলি সিদ্ধান্ত আসলে রাজনৈতিক দলগুলোর বাইরে নিতে পারছে না, সেনাবাহিনীকে আপনি একটা ক্ষমতার কেন্দ্র বলছেন। আমরা কি এরকম বলতে পারি যে এরকম আমরা আসলে, মানে আমার কানে যেরকম করে কথা আসে সেটা হচ্ছে যে এখন বাংলাদেশ সরকারের, অর্থাৎ আপনাদের সকল সিদ্ধান্ত নিয়ন্ত্রণ করছে বিএনপি? আমরা কি এরকম ভাবে বলতে পারি যে আসলে জেনারেল ওয়াকারের পদপদবীর দিক দিয়ে তিনি আপনাদের সরকারের সরকারকে রিপোর্ট করার কথা থাকলেও কাগজে কলমে অনেক ক্ষেত্রে তিনি একটি পক্ষ হয়েছেন? আপনি কি এরকমটাই বলছেন? বা আপনি যদি এই ব্যাপারটা আরেকটু ব্যাখ্যা করতেন, যে রাজনৈতিক দল বলতে কি শুধু আপনি বিএনপি কে বোঝাচ্ছেন, নাকি জামাত বা এনসিপি কে বোঝাচ্ছেন? ক্ষমতার কেন্দ্র সামরিকায়ন বলতে কি আপনি জেনারেল ওয়াকারকে বোঝাচ্ছেন, নাকি জেনারেল ওয়াকারেরও আওত্তের বাইরে এরকম কোনো কিছুর কথা আপনি বলছেন, কোনো বাইরের রাষ্ট্রের? না, আমি 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 এখানকার মানে ক্ষমতার কেন্দ্র বলতে নির্দিষ্ট রাজনৈতিক দল না বলে আমি এখানে পলিটিক্যাল স্টাবলিশমেন্ট যেটা আছে, স্টাবলিশমেন্ট আকারে আমি বলি। যেমন মনে করেন যে যদি উদাহরণ দেই, যে স্থানীয় সরকার নির্বাচন, আমি তো স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বে। স্থানীয় সরকার নির্বাচনের সিদ্ধান্ত তো আমি নিতে পারি নাই, আমি না শুধু আমার সরকারও নিতে পারে নাই, কারণ এখানে রাজনৈতিক দলগুলোর এখন ঐকমত্য কমিশনে যে আলোচনা হয়েছে, সেখানে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যে আলোচনা হয়েছে, সেখানে আমার জানা মতে বিএনপি এবং
তাদের কয়েকটা সহযোগী দল ছাড়া বাকি সবাই স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে একমত ছিল, এবং আমিও চেষ্টা করেছি যে অন্ততপক্ষে, কারণ দিন শেষে নাগরিক সেবা থেকে শুরু করে উন্নয়ন কার্যক্রম যে ব্যাহত হচ্ছে, এবং মানুষ যে প্রতিনিয়ত তার একটা আইডি কার্ড বানাইতে গেলে বা একটা জন্ম নিবন্ধন, মৃত্যু নিবন্ধন, ওয়ারিশ সনদ, এই প্রত্যেকটা কাজ তো লোকাল গভর্নমেন্টে থেকে হয়, এগুলোতে যে ব্যাহত হচ্ছে, এটার দায়টা তো আমার উপরে আসে যেহেতু আমি দায়িত্বে আছি। তো কিন্তু যখন সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া এটা চলে যায়, তখন তো এটা বিভিন্ন এই যে ক্ষমতার যে কেন্দ্রগুলোর কথা আমি বললাম, সেখানে তো গিয়ে হচ্ছে আটকে যাচ্ছে। তো এখানে আমি কোনো নির্দিষ্ট দলের কথা না বলে পলিটিক্যাল স্টাবলিশমেন্টের কথা বলি, এবং কোনো নির্দিষ্ট ব্যক্তির কথা না বলে মিলিটারি স্টাবলিশমেন্টের কথা বলি, যেটা গত 15 বছরে 16 বছরে তৈরি করে যাওয়া হয়েছে।